হাই, গুড মর্নিং। আজকের যে ক্লাস সেটা আমাদের ফার্স্ট সেমিস্টারের অনার্স এবং পাস কোর্সের স্টুডেন্ট সবারই কাজে লাগবে। বিশেষ করে অনার্সের স্টুডেন্টদের জন্য আমরা হরপ্পা সভ্যতা পড়ছিলাম। তো হরপ্পা সভ্যতার আজকে একটা ছোট্ট টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। হরপ্পান সিভিলাইজেশন, যে নগরকেন্দ্রিক সভ্যতার কথা আমরা গত 2-3টে ক্লাস ধরে পড়ছি, সেই সভ্যতাটার যে একটি নগরকেন্দ্রিক সভ্যতা এবং এই নগরকেন্দ্রিক সভ্যতার অর্থনীতিটা যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আজকে আমরা জানব। এবং অর্থনীতির একটা বড় পার্ট হচ্ছে বাণিজ্য। তাই বাণিজ্য কেমন ছিল হরপ্পা সভ্যতার সময়কালে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনে জাস্ট আমার আর বক্তব্য তোমাদের सामने রাখছি। आज का जो क्लास है वो है इकोनॉमिक हिस्ट्री के ऊपर। हड़प्पन सिविलाइजेशन का जो ट्रेड, उसके ऊपर क्लास होगा। हम लोग सब जानते हैं कि किसी भी सिविलाइजेशन अगर खड़े होते हैं तो उसका जो बेस है वो इकोनॉमी होता है, और इकोनॉमी का एक बड़ा सा हिस्सा जो है खेती बाड़ी होता है, ज़रूर होता है, लेकिन ट्रेड, जिसको हम लोग वाणिज्य बोलते हैं, तो वो भी एक बहुत ही वाइटल पॉइंट हो जाता है किसी भी सिविलाइजेशन की डेवलपमेंट के लिए। आज का टॉपिक है ट्रेड ड्यूरिंग द टाइम ऑफ हड़प्पन सिविलाइजेशन। হরপ্পা সভ্যতার যে বাণিজ্য চলতো সিন্ধু উপত্যকাতে, এবং সিন্ধু উপত্যকাতে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে ভৌগোলিক লোকেশন আমি তোমাদের স্লাইডসে দেখিয়েছিলাম, তাতে করে প্রমাণিত হয় যে একটা প্রান্তে থেকে আর একটা প্রান্তে যোগাযোগ ভীষণভাবে ছিল এবং বাণিজ্য হয়েছে। এবং এই বাণিজ্যতে স্পষ্ট করে বোঝা গিয়েছে যে এক প্রান্তে হয়তো সব প্রোডাকশন হতো না। তো যেমন ধরো কোনো একটা প্রান্তে একটা বেশি ধরনের ফসল উৎপাদন হচ্ছে বা কোনো একটা বেশি শিল্প তৈরি হয়েছে, অন্য একটা জায়গায় হয়তো কম হয়েছে, যার জন্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের এই যে বাণিজ্য হরপ্পা সভ্যতাতে কিন্তু ঐতিহাসিকেরা বা প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ পেয়েছেন। historians, archaeologists, they got the evidences about the internal trades in different parts of Sindhu civilization or in the civilization। ये पूरी हड़प्पन सिविलाइजेशन के अंदर सब कुछ प्रमाण हम लोगों को मिला है। গ্রামাঞ্চলের দিকটা একটু দেখে নিই। গ্রামাঞ্চলের দিকে হরপ্পা সভ্যতার যেভাবে সিটাডেলের অবস্থান বোঝা গিয়েছে, সিটাডেল মানে টাউন প্ল্যানিং পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছি, সিটাডেল হচ্ছে উঁচু এলাকার যে সমস্ত মানুষেরা বসবাস করছেন, সেই উঁচু এলাকার মানুষেদের যে চাহিদা সেটা পূরণ করতো কিন্তু গ্রামের দিকের মানুষেরা, যার ফলে গ্রামাঞ্চল থেকেই কিন্তু কাঁচামাল যেত ওখানে, এবং শহরে কলকারখানা দ্রব্য তৈরি হতো এরপরে, এবং তারপরে সেই দ্রব্য সমস্ত জায়গাতে ছড়িয়ে যেত। তো এটা কিন্তু স্পষ্ট প্রমাণ ওই সিটাডেল যে স্ট্রাকচার, তো সিटाडेल स्ट्रक्चर देखे मने है। तो सिटाडेल का जो स्ट्रक्चर हम लोगों को देखने के लिए मिलता है हड़प्पन सिविलाइजेशन में, हर सिटीज़ में। तो ये सिटीज़ में हम लोगों को देखने के लिए मिलने के बाद हम लोग ये बोल सकते हैं कि गांव से माल जाता था, कच्चा माल जिसको रॉ मटेरियल्स हम लोग बोलते हैं। फिर हर टाउन में तो कारखाना होता था ही, उस ज़माने में भी कारखाना होता था, बस कारखाना से माल बनता था, पूरे सिटीज़ में वगैरह जहाँ जहाँ जाना है वहाँ पर माल जाता था। तो ये हड़प्पन सिविलाइजेशंस का एक ऐसा स्ट्रक्चर बना हुआ था। হরপ্পা সভ্যতাতে বিনিময় মাধ্যমের কথা বলা হচ্ছে, কারণ হরপ্পান খনন কার্য যে চালানো হয়েছে সেখানে কিন্তু কয়েন্সের কোনো প্রমাণ কিন্তু নেই, অর্থাৎ মুদ্রার প্রচলন হয়নি, এটা কিন্তু আমরা মোটামুটিভাবে বলতে পারি। कॉइन्स का जो सिस्टम्स होता है, जो करेंसी सिस्टम्स आजकल जो होते हैं, जो करेंसी सिस्टम है, उस वक्त ये इस टाइप का करेंसी सिस्टम्स नहीं था। तो इसके चलते क्या हुआ, तो क्या होता, कैसे होता था बिजनेस, बार्टर सिस्टम होता था, मतलब विनिमय
তুম মুঝে কুছ দো হাম তুমি কুছ দেঙ্গে। অর্থাৎ বিনিময় প্রথার মাধ্যমে হরপ্পা সভ্যতার এই যে বাণিজ্যের কথা, লেনদেনের কথা বারবার মানে বলা হয়েছে, প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেছেন। আমরা আমরা জানি যে হরপ্পা সভ্যতা তো আমাদের ওয়েস্টার্ন সাইডে অবস্থান করছে এবং দেশের ওয়েস্টার্ন সাইড তো হরপ্পা সভ্যতাতে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়েছে তার যে প্রমাণ, সেখান থেকে প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেছেন যে কোন কোন জায়গা থেকে র মেটেরিয়ালস আসতো বাণিজ্যের জন্য। তারা বলছেন যে কর্ণাটক থেকে, সুদূর আমাদের যে কর্ণাটক, সাউথের যে কর্ণাটক, এখান থেকে শোনা যেত। এমনটা হতে পারে যে আমাদের গোলকুন্দা যে সোনার খনি ছিল মুঘল পিরিয়ড এবং মেডিভেল পিরিয়ডে, তো সোনা নাম শুনি আমরা গোলকুন্দার, তো কর্ণাটক থেকে শোনা যেত হরপ্পান সিভিলাইজেশনে। এছাড়া রাজস্থান বালুচিস্তান থেকে কপার তামা আসতো এবং নানা ধরনের গুজরাট এবং রাজস্থানে পাথর, যেটাকে প্রিসিয়াস স্টোনস বলা হচ্ছে। এছাড়া বিদেশ থেকেও নানান ধরনের কাঁচামালের যোগানের কথা বলা হয়েছে। যেমন আফগানিস্তান থেকে ধরো সিলভার আসতো, রূপা এবং লাপিস লেজুলিকা के स्टोन आता था, और अरब से आता था कॉपर, और ईरान से आता था सिल्वर, রূপা যেটা বলতো, এবং আরেকটা হচ্ছে নীলকান্ত মণি। আর আর্মেনিয়া থেকে আসতো রূপা, এবং মধ্য এশিয়া, আমাদের যেটা মধ্য এশিয়ার कांट्रीগুলো থেকে, সেখান থেকে আসতো जेड स्टोन। तो इन सब कंट्री से, ईरान हुआ, अरब्स हुआ, मध्य प्राच्य के जो भी मिडिल ईस्ट के कंट्री से, वहाँ से आता था, अफ़गानिस्तान से आता था। और ये इन सब कंट्री से भी हम लोगों का यहाँ पर माल आता था। और हमारे देश में ईस्टार्न साइड जो हम लोग अभी हैं, আমাদের যে ইস্টার্ন সাইড, আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, এখান থেকে হরপ্পা সভ্যতাতে सीसा जो सीसा जो है वो जाते थे हरप्पन सिविलाइजेशन में। तो एक तरह से हम लोग ये बता सकते हैं कि जो बिजनेस था वो जो कारखाना में जो मतलब तैयार होने के लिए, प्रोडक्ट तैयार होने के लिए जो रॉ मटेरियल्स हैं, वो हमारे देश के हर हिस्सों से जाता था और बाहर से भी आते थे। मतलब पूरी तरह से एक इंटर जो कनेक्शन हम लोग बोलते हैं, इनर एंड आउटर वर्ल्ड जो कनेक्शन बोलते हैं, वो था। অর্থাৎ হরপ্পা সভ্যতার সঙ্গে আমাদের দেশের যেমন বিভিন্ন প্রান্তের মাল আসতো এবং বিদেশেরও সেরকমভাবে মাল আসতো। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে আমাদের প্রায় 2000 বছর আগে এরকম একটা সভ্যতার বিকাশ ঘটেছিল এবং যেখানে এই লেভেলের ট্রানজাকশনের কথা কিন্তু বলা হয়েছে। যতগুলো প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়েছে হরপ্পাতে, এবং হরপ্পা খনন কার্যের মধ্যে যে দেশটার সঙ্গে, যে সভ্যতাটার সঙ্গে বিজনেসের পাক্কা प्रमाण, एकदम रॉ मटेरियल्स, मतलब ओरिजिनल जो प्रूफ हम लोगों को मिला है, जो रेफरेंस हम लोगों को मिला है, वो है उसका नाम है मेसोपोटामियन सिविलाइजेशन। মেসোপটেমিয়ার যে সিভিলাইজেশন, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরবর্তী যে সভ্যতা, সেই সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার যে একটা বিজনেস, ব্যবসা বাণিজ্য হতো, এটার প্রমাণ প্রত্নতত্ত্ববিদরা পেয়েছেন। এবং তার প্রমাণ হিসেবে দেখানো হয়েছে, প্রত্নতত্ত্ববিদরা দেখাচ্ছেন যে মেসোপটেমিয়ার যে ইনস্ক্রিপশনস রয়েছে, সেই ইনস্ক্রিপশনে 3টে জায়গার নাম পাওয়া যাচ্ছে যেটার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার বিজনেস চলছে। প্রথমটার নাম হচ্ছে দিলমুন, দ্বিতীয়টার নাম হচ্ছে ম্যাগন, তৃতীয়টার নাম হচ্ছে মেলুহা। তাহলে 3 इंस्क्रिप्शन से 3 नाम मिल रहे हैं मेसोपोटामियन इंस्क्रिप्शन से, जिनके साथ ये मेसोपोटामियन वालों का बिजनेस था। तो एक का नाम है तिलमुन, और दूसरा का नाम है मैगन, एंड तीसरा का नाम है मेलुहा। सो फ्रॉम दिस 3 names we are getting these 3 names from Mesopotamian inscriptions. So where these places was at that time, where these places, ये कहाँ का है, कहाँ का था। आर्कियोलॉजिस्ट जो है वो मेसोपोटामियन में भी जो भी खनन कार्य चलाए हैं वो उन्होंने, और हमारे देश में भी जो चलाए, तो इन लोगों का जो मानना है, सब ने मिलके जो एक नतीजे पे आया है, वो है कि दिलमुन जो है वो है बहरीन और कुवैत, आज का जो कुवैत और बहरीन है उनके साथ,
মানে আজকের দিনের কুয়েত এবং বাহরিন যে দেশ, সেই দেশের সঙ্গে বলা হয়েছে দিলমুন দেশটি। ম্যাগান সম্পর্কে যদিও ঐতিহাসিকদের মধ্যে অবস্থানটাকে নিয়ে দ্বিমত রয়েছে, তবে মনে করা হচ্ছে পারস্য এবং আরব সাগরের মধ্যবর্তী কোনো একটা জায়গা হতে পারে। এখন এখন এই দেশটার সঙ্গে বাণিজ্য চলতো। 3 নম্বর যে টার্মটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে মেলুহা, যে থার্ড টার্ম ইস্তেমাল কিয়া গয়া হ্যাঁ, যে মিলা হ্যাঁ মেলুহা। এখন মেলুহা নিয়েও যে অলচিন যে দম্পতির কথা বলা হয়, বিখ্যাত অলচিন দম্পতি, তো এই তাদের যে গবেষণা, সেই গবেষণা গ্রন্থে এটা বলা হচ্ছে যে মেলুহা সম্ভবত সিন্ধু নদীর অববাহিকার নিম্ন অববাহিকা অঞ্চল হতে পারে। এখন ডিপি আগরওয়াল স্যার, যিনি বিখ্যাত আর্কিওলজিস্ট, গ্রন্থ রয়েছে দ্য আর্কিওলজি অফ ইন্ডিয়া, এই গ্রন্থে তিনি মন্তব্য করছেন যে অঞ্চলটির পূর্বে সিন্ধু উপত্যকার থেকে পশ্চিমে ইরান পর্যন্ত উপকূলবর্তী যে अंचल अर्थात सिंध से लेके ईरान तक ये जो पूरा एरिया है इसको मेलुआ कहा जाता था, और इसके साथ मेसोपोटामियन वालों का बिजनेस था। सो बिजनेस वाज देयर फ्रॉम दिस कंट्री, फ्रॉम दिस कॉन्टिनेंटल एरिया टू मेसोपोटामियन सिविलाइजेशंस। तो इस तरीके से बिजनेस बना था। और सबसे बड़ी बात, मेलुहा से जो मेलुहा टर्म इस्तेमाल किया गया है, वहाँ से क्या क्या प्रोडक्ट जाते थे मेसोपोटामियन में, इसका भी डिटेल्स प्रत्नतत्वविद और जो आर्कियोलॉजिस्ट है उन लोगों को मिला है। মেলুহা থেকে কী কী জিনিসপত্র যাচ্ছে তার লিস্টও মোটামুটিভাবে পাওয়া গিয়েছে। মানে প্রত্নতাত্ত্বিক রেফারেন্স থেকে প্রত্নতত্ত্ববিদরা জানাচ্ছেন যে আমাদের মেলুহা যদি আমি ধরে নিই তাহলে সিন্ধু অঞ্চল, তাহলে আমরা যদি হরপ্পা সভ্যতা ধরি তাহলে হরপ্পা সভ্যতা থেকে মেসোপটেমিয়ান যে সিভিলাইজেশন, সেখানে যেত কাঠ, তামা, স্বর্ণরেণু, রূপা, लापिस lazuli जो प्रीसियस स्टोन है, कार्नेनियल और लॉट्स ऑफ प्रीसियस स्टोन्स, এই সমস্ত हाथी दांतेर तैरी जो हाथी का तो दांत होता था, उससे बनता हुआ बहुत सारे डेकोरेटिव वर्क्स और चिरूनी वगैरह, और पशु पक्षी जो मूर्ति उस ज़माने में बहुत ये चलता था मूर्ति वाला। तो ये समस्त কিছু সিন্ধু থেকে যেত। প্রত্নতত্ত্ববিদরা বলছেন যে একমাত্র লাপিস লাজুলি ছাড়া মানে অনেক প্রোডাকশন, কিন্তু বেশিরভাগ যে আমি নামগুলো বললাম এগুলো কিন্তু প্রোডাকশন কিন্তু সিন্ধু সভ্যতাতে অতিরিক্ত হতো, মানে मतलब एक्स्ट्रा होता था except lapis lazuli, all the products which I mentioned, so all the products was produced and extra producing process was here. So এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে সারপ্লাস যেটা হচ্ছিল সেটা কিন্তু বিজনেসে যাচ্ছিল মেসোপটেমিয়ান কান্ট্রি সিভিলাইজেশনে। আর মেসোপটেমিয়া থেকে আমাদের দেশে অর্থাৎ সিন্ধু সভ্যতাতে কী কী আসতো সেটা হচ্ছে যে বার্লি, ময়দা, তেল, রূপা, পশমজাত সামগ্রী এবং এই যে জিনিসগুলো मतलब खाने का जो चीज़ है ज़्यादातर वहाँ से आता था। তো এই সমস্ত ঠিক থেকে অতএব এগুলি কিছু কিছু জিনিসের এর থেকে প্রমাণিত হচ্ছে যে লেনদেন একটা ব্যাপার, যে বার্টার সিস্টেম মানে পেহলে বলা, ও লেনদেন কিন্তু ব্যাপারটা ছিল। হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। কারণ হরপ্পা সভ্যতার সঙ্গে এই যে আমি লেনদেনের কথা বলছি, প্রত্নতত্ত্ববিদরা যেটা বলেছেন সেটার পাক্কা যে প্রমাণ, जो ओरिजिनल प्रूफ हम लोगों को मिलता है और एक रेफरेंस पर आर्कियोलॉजिस्ट ने लोगों ने दिए हैं, সেটা হচ্ছে মেসোপটেমিয়ার আর যে সিলমোহর যেটাকে বলা হচ্ছে, মেসোপটেমিয়ান যেটাকে বলা হচ্ছে তার নাম হচ্ছে, টার্ম হচ্ছে উর, এবং হরপ্পান যে সিলমোহর, সেই সিলমোহরের মধ্যে এক্সচেঞ্জ, অর্থাৎ কিছু হরপ্পান সিলমোহর মেসোপটেমিয়াতে পাওয়া গিয়েছে, আর মেসোপটেমিয়ার কিছু সিলমোহর আমাদের হরপ্পান সিভিলাইজেশনের বিভিন্ন প্রান্তে পাওয়া গিয়েছে। বিশেষ করে আমি মহেঞ্জোদারো এবং লোথালের নাম বলবো, যেখানেতে এই মানে আমাদের ওই মেসোপটেমিয়ার কিছু সিলমোহর এখানে কিন্তু পাওয়া গিয়েছে। অর্থাৎ এই সিলমোহর এখন কোথা থেকে এলো? আচ্ছা, তার আগে বলে নিই তোমাদের সিলমোহর কাকে বলে। সিলমোহর মানে হচ্ছে পোড়ামাটির তৈরি করা
কিছু लोगो লাগানো থাকতো। ये मिट्टी से बनता था ये ऐसे स्क्वायर करके, तो वहाँ पर कुछ लोगो वगैरह लगा हुआ था होता था, और मिट्टी को आग में लगा के उसको जैसे ईंट बनता है उसी टाइप से बनाता था। তো এ এখন এখন ব্যাপারটা হচ্ছে মেসোপটেমিয়ান সিলগুলো আমাদের লোথাল মহেঞ্জোদারোতে এলো কী করে, এটা সবচেয়ে বড় প্রমাণ। প্রত্নতত্ত্ববিদরা বলছেন এমনটা হতে পারে। আর আবার আমাদের দেশের সিলমোহরগুলো মেসোপটেমিয়ায় গেল কী করে? এখন হতে পারে যে হরপ্পানসরা ওখানে গিয়ে বানিয়েছেন এই সিলমোহরগুলোকে, অথবা এখানেতেও বানানো হয়েছে মেসোপটেমিয়ান সিলমোহর। এখন এটা তো একটা বিতর্কের বিষয়, কিন্তু যখন কোনো দেশের সিলমোহর একটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে, তখন এটা একটা স্পষ্ট বিষয় যে এটা কিন্তু এক্সচেঞ্জ অফ ইকোনমি, এক্সচেঞ্জ অফ যে প্রোডাক্ট, এটা কিন্তু ব্যাপারটা হতো। তো যার ফলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট যে এদের সঙ্গে এই দুটো সভ্যতার বাণিজ্য কিন্তু হয়েছে। ওজনের ক্ষেত্রে বলা হয়েছে এই সিলমোহরগুলো কথা না হয় বাদ দেওয়া হলো। দেখা গিয়েছে যে প্রায় 2000 সিলমোহর আবিষ্কৃত হয়েছে, এবং এগুলোকে কি কাজে লাগানো হতো? এগুলোকে বলছে যে ধরো কোনো প্রোডাক্ট যাবে হরপ্পা থেকে যাবে মেসোপটেমিয়ায়, সেখানে প্রোডাক্টের গায়ে স্ট্যাম্প লাগানো হলো, এবং এতে কি হলো যে ওটা হরপ্পান সিভিলাইজেশনেরই প্রোডাক্ট মেসোপটেমিয়ায় এসেছে, এটা তার প্রুফ। जैसे हम लोग आजकल ब्रांड के तरफ भागते मतलब हम लोग ब्रांडेड खरीदते हैं, लोगो लगा हुआ रहता है, तो उसी टाइप का। তো মানে যেমন আমাদের এখনকার দিনে যেমন ব্র্যান্ডেড জিনিসের যেমন স্পষ্ট লোগো দেখে আমরা মালপত্র কিনি এবং তাকে বিশ্বাস করি যে এটা ওই প্রোডাক্ট, নকল নয়, सीलमोहरगुली तार प्रमाण। प्राय 2000 सीलमोहर सील्स जो हड़प्पन सील्स हैं वो हम लोगों को मिला है मेसोपोटामियन मेसोपोटामियन और हड़प्पन्स मिला के प्राय 2000 ऐसे सील्स मिला है। मतलब ये एक्सचेंज जो हो रहा था इसका प्रूफ हम लोगों को मिला है। ওজনের ক্ষেত্রে দেখা গিয়েছে বিজনেস যখন হচ্ছে নিশ্চয়ই তো তার মাপকাঠি বা মানদণ্ড তো হয়েছে। ওজনের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে এখানে বাটখারা পাওয়া গিয়েছে, অদ্ভুতভাবে বাটখারার টাইপ স্ট্রাকচার করা জিনিসপত্র পাওয়া গিয়েছে, এবং বলা হচ্ছে যে যে হালকা বাটখারাটা যেটা ওজন जो वजन हम लोगों को मिला है वो है 8750 গ্রাম। 8750 গ্রাম এর বাটখারা সব থেকে হালকা, আর সব থেকে ভারী যেটা বলছে 10970 গ্রাম ওজনের বাটখারা কিন্তু মানে ইউজ হচ্ছে বলে এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বাটখারাতে এমনি এমনি কেউ রেখে দিয়ে যাবে না। বাটখারা যখন ইউজ হয় তখন নিশ্চয়ই কিছু ওজন করার জন্য ইউজ হয়েছে। कहीं चीज़ों को तो नापने के लिए तो ऐसा होता था। बाटखारा को कैसे किस लिए जैसे हम लोग को वज़न जिसको अगर नहीं करेंगे तो ऐसे थोड़ी मिलेगा। তো এটা আরেকটা বড় প্রুফ যে বিজনেসের ব্যাপারটা হরপ্পা সভ্যতার সময়কালে কিন্তু হচ্ছে। কখনো কখনো বলছে যে মানে আমাদের এখানে প্রত্নতত্ত্ববিদরা বলছেন যে দুটো টেকনিক সেই সময় মানুষেরা নাকি ইউজ করতেন। একটা হচ্ছে দনুক পদ্ধতি, দনুক সিস্টেমস, जो মানে मतलब 2 8 2 4 8 6 2 4 8 10 12 64 128 इस तरीके का एक तरीका था। মানে এটা একটা ব্যবহার হচ্ছিল এই পদ্ধতি, ওজন করার পদ্ধতি। আর একটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে ডেসিমেল সিস্টেমের মাধ্যমেও নাকি ওজনপত্র করা হতো। আর সব থেকে বড় কথা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, দাঁড়িপাল্লা পাওয়া গিয়েছে। এখন বাটখারা পাওয়া গেছে মানে দাঁড়িপাল্লা পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রমাণ তো এর তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে জিনিসপত্রের ওজন হতোই। প্রত্নতত্ত্ববিদরা এটাও প্রমাণ করছেন যে হরপ্পা সভ্যতাতে একটা ভীষণ ভালো বিজনেস করার পদ্ধতি ছিল। বিজনেস যে প্রমাণ তার তো আমরা বাটখারা পেলাম, দাড়িপাল্লা পেলাম, মাপকাঠি ये जो नापा जाता था, तो ये গজ जो है বাংলাতে যেটাকে গজকাঠি বলি আমরা, তো এ গজকাঠির পরিমাণও এরকম লম্বা লম্বা সাইজে গজকাঠি পাওয়া গিয়েছে। এবং তার যে স্কেলটা সেটা বলা যায় কিউবিট আর ফুট, এই দুটো পরিমাপ সেখানে ইউজ করা হচ্ছে, কিউবিট আর ফুট। সেটা যেমন ধরো যে 1 কিউবিট সমান হচ্ছে 52 সেন্টিমিটার। ওখানে যে প্রত্নতত্ত্ববিদরা যে কিউবিটগুলো এক্সকাভেশনে পেয়েছেন, কিউবিটের যে মাপ 52 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিউবিট, অ্যান্ড 1 ফিট ইকুয়াল টু কম বেশি মোটামুটি 35 সেন্টিমিটার। এটা মেপে কিন্তু প্রত্নতত্ত্ববিদরা দেখেছেন, অর্থাৎ সঠিক মাপ
সঠিক মাপের ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু খুব ভালোভাবে জানতেন, যার জন্য এই যে ওজন মাপের সঙ্গে সঙ্গে তো এই জিনিসপত্রগুলো যে নিয়ন্ত্রণ হতো, অর্থাৎ তো টোটাল মাপজোক দেখা, দাঁড়িপাল্লা, পোড়েনের ওজন দেখা, একটা টোটাল যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ ছিল। এবং এটা কিন্তু এখনকার দিনে কিন্তু আমরা বুঝতে পারছি যে হরপ্পা সভ্যতাতে যখন একটা সিস্টেম, যেমন ধরো এখনকার দিনে আমাদের দেখবে যারা এখনও দাঁড়িপাল্লাতে মাল বিক্রি করেন, তারা তারা কিন্তু ওই যে ওজন পোড়েনে যে ওজনটা হয় সেটা কিন্তু গোটা দেশে কিন্তু একই হয়। তাই এটার একটা সিস্টেম আছে, প্রশাসন আছে, যদি কেউ কম বেশি ইউজ করে তাহলে তার জেল হয়ে যেতে পারে। সো ফ্রম দিস কনসেপ্টস we can imagine that such type of systems was that time of period. One administrative setup definitely was there. তো কিসের মাধ্যমে বাণিজ্য হতে, এরপর আসি। সেটা হচ্ছে যে আমি দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে গিয়ে দেখেছি এই প্রত্নতাত্ত্বিক প্রমাণটা, যে কখনো দুটো চাকাওয়ালা একটা বলদ গাড়ি টানছে, তার রেফারেন্সেস খেলনা পাওয়া গিয়েছে। এবং আর আর একটা হচ্ছে যে স্থলপথের, আমি কথাটা প্রথম বলছি, স্থলপথে বাণিজ্য হচ্ছে এরকম, কখনো ঠেলা গাড়ি দিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে দুই চাকাওয়ালা। তো এর থেকে বোঝা যাচ্ছে স্থলপথে ওই বলদ টানা, ঠেলা গাড়ি দেওয়া, এই সমস্ত বিজনেস হতো। আর জলপথে প্রমাণটা তো আমাদের যে বিদেশের সঙ্গে যে বাণিজ্য, কারণ আমরা সব থেকে বড় কথা লোথাল, লোথাল তো আমাদের মেন সেন্টার, বর্ধমান, সরি মানে আমাদের যে গুজরাটের যে পয়েন্ট রয়েছে লোথালে, সেই লোথালেতে তো আমরা নানান গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ধরো লোথালেতে আমরা একটা পোড়ামাটির জিনিস পেয়েছি, যেটার থেকে অনুমান করা হচ্ছে যে ওটা জাহাজের একটা মডেল। एक जहाज का मॉडल मिट्टी से बना हुआ लोथल से हम लोगों को मिला है। तो लोथल मतलब गुजरात कोस्ट पे, वो जो अरेबियन सी के कोस्ट में खड़ा मतलब वहाँ था। तो এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা জলযানের বিভিন্ন, এবং এমনকি বিভিন্ন সিল মোহরেতেও বিভিন্ন যে सील्स, डिफरेंट टाइप ऑफ सील्स, वी गॉट सच काइंड ऑफ इमेजेस ऑफ जो बोट का जो इमेज होता है उस ज़माने में भी जहाज का जो होता था, तो वो उस टाइप का इमेज मिला है। इससे पता चलता है कि बाहर से लोगों के साथ बिजनेस होता था, बोट से होता था, नाव से होता था, মানে পারস্য আরব সাগর এবং পারস্য উপসাগরকে ক্রস করে বিজনেস যে হচ্ছিল। আর সবথেকে বড় কথা, লোথালের এই যে প্রমাণ, যদি ওটা জাহাজে প্রমাণ হয়ে যায় ধ্বংসাবশেষটা, এবং লোথাল যে একটা বড় সিটি ছিল, পোর্ট সিটি, তার কিন্তু প্রমাণ মানে প্রত্নতত্ত্ববিদরা কিন্তু পেয়ে গিয়েছেন। এবং এর সঙ্গে শুধুমাত্র আমাদের দেশের নয়, আমাদের দেশের বাইরের সঙ্গেও লোথালের মাধ্যমে যোগাযোগটা কিন্তু হয়েছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা এমন একটা সিভিলাইজেশন, যে সিভিলাইজেশনটা বর্তমানে আমরা যেমন আমাদের দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশে জলপথে, স্থলপথে, এখন তো আকাশপথেও বিজনেস শুরু হয়ে গিয়েছে। তো এই যে বিজনেস ব্যাপারটা হয় এখনকার দিনে, সেটা কিন্তু হরপ্পান সিভিলাইজেশনে কিন্তু পাওয়া গিয়েছে। আমি প্রথমেই বলেছি ওই সমস্ত দেশগুলোর সঙ্গে বিজনেস করার কথা, এবং একই সঙ্গে সঙ্গে ইন্টারনাল ট্রেডের কথাও বলেছি, যে কী হারে কীভাবে আমাদের জিনিসপত্রগুলো ওখানে ওই হরপ্পান সিভিলাইজেশনে যেত। তো এবং পোড়ামাটির বিভিন্ন সামগ্রী, যেমন ধরো ওই যে স্টোর করে রাখার জন্য, সেটা আমি ন্যাশনাল মিউজিয়ামে আছে, দেখেছি আমি, প্রুফ এই জন্যই বলতে পারছি যে বিজনেস যে হতো তার কিন্তু স্পষ্ট প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে। বিশেষ করে ওই যে ঠেলা গাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্টোর করার সামগ্রী, নানান ধরনের বাটখারা, ওটাও রয়েছে ওখানে, তো প্রুফ রয়েছে। কনক্লুশনে আমরা বলবো যে আমাদের দেশের এই যে হরপ্পা সভ্যতা এমন একটি সভ্যতা ছিল, যেটা আমরা গর্ব করে বলতে পারি যে বিশ্বের অন্যান্য সমসাময়িক সভ্যতার সঙ্গে তালে তাল মিলিয়ে চলেছিল। তো এবং তার একটা যে সুন্দর বাণিজ্য ব্যবস্থা ছিল, যার জন্যই হরপ্পা একটা নগর কেন্দ্রিক সভ্যতায় রূপান্তরিত হতে পেরেছিল, তার প্রমাণ আর্কিওলজিস্টরা কিন্তু দিয়েছেন। ওকে, তো তোমরা একটা 5 মার্কের কোয়েশ্চেন এখান থেকে করে রাখবে। আশা করি সবাই বই কিনে নাও, বই নিশ্চয়ই কিনেছো, বাংলা এবং ইংরেজি যারাই করবে, বা হিন্দি মিডিয়ামে লিখতে তো পারবে না, ইংলিশ লিখতে হবে তোমাদেরকে। তো এটা একটা জাস্ট 5 মার্কের কোয়েশ্চেন করে নাও। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম, তো আমার তরফ থেকে চেষ্টা করলাম। তো যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে জানিও অবশ্যই। আর আজকের মতো এখানেই, আমরা নেক্সট ডে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাই অ্যান্ড থ্যাংক ইউ।